লিকুটা number 6. Number 5. Number 4 এটা হ্যাঁ कंगाल কাঙ্গাল গালি দেই নাকি जी सर এটা নাম্বার 3 डॉग sheep dog আলাপিয়া ভাই Caucasian shepherd number 1. আমরা এখন শুরু করে দিতে পারি হ্যাঁ ভিডিও আমরা মূল ক্লাসে চলে আসি जी सर আমরা দুটো টাইটেল আজকে আলোচনা করব জেনারেল পার্ট থেকে হ্যাঁ নাম্বার 1 হচ্ছে অ্যানোরেক্সিয়া নাম্বার 2 হচ্ছে কনস্টিপেশন অ্যানোরেক্সিয়াটা তোমাদের এর আগে যেগুলো ডিজিজ আমি বলছি সেখানে একটা কমন ক্লিনিক্যাল সাইন হিসেবে আমরা অ্যানোরেক্সিয়াকে বলছি এখানে দেখো অ্যানোরেক্সিয়া নিজেই একটা ডিজিজ হিসেবে আমরা ডিজিজ না ডিজিজ কন্ডিশন হিসেবে পড়াচ্ছি আসলে অ্যানোরেক্সিয়া কি কারণে হয় এবং অ্যানোরেক্সিয়া হলে মানে কি কি সেন্স গুলো হয় এগুলো সম্পর্কেই মূলত আমরা এখানে জানবো অ্যানোরেক্সিয়া আগে যেটা বলা ডেফিনেশনে বলা আছে গুড অ্যাপিটাইট ফর ফুড ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ হেলথ তার মানে তোমার খাবারের প্রতি যদি আগ্রহ ভালো থাকে রেগুলারলি খাবার ইনটেক ঠিক হয় তাহলে তোমার স্বাস্থ্য ভালো থাকে তোমার মানে আমরা এনিমেল যেহেতু পড়ছি এনিমেল যদি রেগুলারলি খায় তাহলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে এই যে ভালো খায় ভালো খাওয়ার যে এপিটাইটটা এটাকে বলা হচ্ছে গুড হেলথ ভালো খাবে ভালো স্বাস্থ্য হবে অ্যানোরেক্সিয়া ইজ এ লস অফ অ্যাপিটাইট ফর ফুড হুইচ ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ইলনেস তার মানে খাইতে চাচ্ছে এখন খাইতে চাচ্ছে না এই চাচ্ছে না যে কন্ডিশনটা সেটাকেই বলতেছি আমরা অ্যানোরেক্সিয়া এটা মূলত যখন এটা একটা সাইন কোনো অ্যানিমেল যদি অসুস্থ হয় সেক্ষেত্রে প্রথম যে সাইনটা ডেভেলপ করে সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া Reduced food consumption is a common manifestation of disease that is readily observable by the pet owners and usually prompt them to seek the veterinary attention. তার মানে এই যে খাবার ইনটেকটা হঠাৎ করে একটা ডগের কমে যাচ্ছে কিনা এটা কিন্তু একটা ওনার সাধারণত ডগ ক্যাট গুলো যে মালিক মেজরিটি অফ দ্য টাইম সে নিজেই ওটা হ্যান্ডেল করার চেষ্টা করে তাদের খাবার দেওয়ার চেষ্টা করে এরপরও না পারলে হয়তো বিকল্প কোনো ব্যবস্থা করে রাখে তো সে তার খাবার রুচিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে না গত দিনের চেয়ে আজকে কম খেলো কিনা এটা কিন্তু একটা ডগ ওনার সহজেই বুঝতে পারে আর যখনই বুঝতে পারে তখন তারা সরাসরি একজন ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হয় আলটিমেটলি অ্যানোরেক্সিয়ার মূল কথাটা হচ্ছে যে যদি এনিমেল নরমালি রেগুলারলি যে খাবারগুলো ইনটেক করে সেগুলো যদি নরমালি খায় তাহলে এটা অ্যানোরেক্সিয়া না নরমালি যদি ইনটেকে মানে অল্প বাধাগ্রস্ত হোক বা বেশি মানে অল্প পরিমাণে কম থাক বা একবারে টোটালি খাওয়া অফ করে দেয় এই যে রিডিউস বা কমপ্লিট খাবার ইনটেকের অনীহা এটাকেই বলা হচ্ছে অ্যানোরেক্সিয়া অ্যানোরেক্সিয়া মূলত যে কারণগুলোর কারণে হয় তার মধ্যে নাম্বার 1 বলা আছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর সাইকোলজিক্যাল মানে এটা কি মানসিক দিক দিয়ে মানসিক স্ট্রেস যেটা এটার ফলে এই অ্যানোরেক্সিয়া হয়ে থাকে এর প্রথম সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে প্রথম বলা হয়েছে ফেয়ার ডমিনেন্স দেখো ডগের ক্ষেত্রে ফেয়ার ডমিনেন্সটা কিভাবে হইতে পারে যে আমার 5টা ডগ আছে এর মধ্যে একটা নতুন ডগ আমি ইন্ট্রোডিউস করলে যে ডগটা নতুন ওই ক্যানেলের মধ্যে ইন্ট্রোডিউস করা হবে সে কিন্তু স্বভাবতই বাকি যেগুলো আছে রেগুলারলি যারা খায় আর একটা নতুন ইন্ট্রোডিউসার দুটোর মধ্যে পার্থক্য থাকবে যারা পুরাতন তাদের মধ্যে একটু কি বেশি ডমিনেন্সি থাকবে
আলটিমেটলি অন্যগুলোকে কি প্রায়োরিটি দিতে গিয়ে সে নিজে কিন্তু খেতে পারবে না। আর নাম্বার 2 হচ্ছে ডোমিনেন্স। ডোমিনেন্স নরমালি একসঙ্গে অনেকগুলো থাকে, খাবার খেতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু বেশি হেলদি সে বেশি পরিমাণে খেয়ে ফেলছে, তারপর ক্রোনোলজিক্যালি যে দুর্বল, এইভাবে মনে করো সবচেয়ে 5 নম্বর যে সে সবচেয়ে কম খেতে পারতেছে। এইটা আসলে সরাসরি অ্যানোরেক্সিয়া না, এটা হয়তো সিউডো অ্যানোরেক্সিয়া। কিন্তু এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরে যেটা বলা হয়েছে যে এই যে ভীতিটা যে আমি ও খাবে আমিও খাবো, এই যে মেন্টালিটিটা ডেভেলপ না করা, এটার ফলে এই অ্যানিমেল অ্যানোরেক্টিক হয়ে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস ডিউ টু দ্য এডিশন অফ অ্যানিমেল পারসনস অর হাউজিং চেঞ্জেস। তার মানে এই স্ট্রেস গুলো কিন্তু হয়ে থাকে। একটা হলো এডিশন অফ অ্যানিমেল, তার মানে একটা অ্যানিমেলকে যদি একটা লটে নতুন করে একটা অ্যানিমেলকে যদি আমরা নিয়ে আসি, সে কিন্তু নতুন অ্যানিমেলটা প্রথমে খাওয়া দাওয়া ঠিকভাবে করবে না, কারণ তার জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। 2-1 দিন থাকার পর ধীরে ধীরে ওই কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট হবে এবং রেগুলার ইনটেক করবে। নিউ পারসন, প্রতিদিন যে লোকটা তাদেরকে খাবার প্রোভাইড করে, সে না দিয়ে একটা হঠাৎ করে অন্য একজন লোককে যদি খাবার দিতে দেওয়া হয়, তো প্রাথমিকভাবে ডগ ক্যাট গুলো কিন্তু বিশ্বাস করবে না যে সে আমাদেরকে ভালো খাবার প্রোভাইড করলো কিনা। এটার কারণে তারা খাবার থেকে অফ ফিডিং থাকবে। নাম্বার 3 হচ্ছে হাউজিং চেঞ্জেস, মানে আগে একটা ঘরে ছিল, সেই ঘর চেঞ্জ করে নতুন করে একটা ঘর প্রোভাইড করা হলো। তো নতুন জায়গায় যে কোনো এনিমেলকেই যদি নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে কিন্তু সরাসরি তার অ্যাকচুয়াল যে বিহেভিয়ার সেটা সে শো করবে না। এক্ষেত্রেও খাবার কমে দিবে এবং অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে। নাম্বার 3 হচ্ছে ডায়েটারি চেঞ্জেস ডিউ টু দ্য আনপ্যালাটেবল ডায়েট। তার মানে আমি একটা নতুন ফিড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, ফিডটার নিউট্রিশনাল কোয়ালিটি ভালো, বাট এনিমেল ওই তার প্যালাটেবিলিটি দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ ঘ্রাণ নিয়ে সে যে পরিমাণ খাবারটা সহজে ইনটেক করতো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে খাবারটা তার কাছে টেস্টফুল মনে হচ্ছে না, এবং সে ওই ভালো খাবার হওয়ার ফলেও সেটা ইনটেক করছে না। এটা একটা হইতে পারে। আর দ্বিতীয়ত হইতে পারে যে আমরা খাবার যেটা প্রোভাইড করলাম সেটা টেস্টফুল না, এই কারণেও অ্যানিমেলের ইনটেক কমে যেতে পারে, ডগ ক্যাটের ইনটেক কমে যেতে পারে। নিউরোলজিক ডিসফাংশন, নার্ভাস ডিসফাংশন, যেমন ট্রাইজেমিনাল নিউরাইটিস যদি হয়, সেক্ষেত্রেও অ্যানিমেলের খাবারের ইনটেক কমে যায়। নাম্বার 5 হচ্ছে প্রেজেন্স অফ আলসার, ওন্ড, স্টোমাটাইটিস, জিনজাইভাইটিস, মাসেস ইন দ্য মাউথ। এই প্রতিটা টার্মের সঙ্গে কম বেশি তোমরা পরিচিত। তার মানে বাক্কাল কেভিটির অর্গান স্পেসিফিক ভাবে যদি কোনো আলসার, ওন হয় বা বিভিন্ন টাঙ্গের, গামের এগুলোর যদি ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে হলেও কিন্তু আমাদের ইনটেক অটোমেটিক্যালি কমে যায়। ডক্টরের ক্ষেত্রেও তাই হবে। নাম্বার 6 হচ্ছে ট্রমা, ফ্র্যাকচার, লেশন ইন দ্য ইসোফেগাস, মেন্ডিবল, টিথ, নোজ এন্ড জিআই ট্র্যাক্ট। তার মানে এই যে তোমার কোনো জায়গায় যদি আঘাত প্রাপ্ত হয়, কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয়, যে মেন্ডিবুলার বোন একটা ফ্র্যাকচার হয়ে গেল, অথবা লেশন, লেশন মানে বিভিন্ন ধরনের, আগের যেমন ওন বা আলসার এই ধরনের কোনো লেশন তৈরি হতে পারে। তাহলে এই লেশন গুলো যদি মেন্ডিবুলে হয়, টিতে হয়, নোজে হয় বা জিআই ট্র্যাক্টের কোনো জায়গায় হয়, সেক্ষেত্রেও একটা অ্যানিমেলের ইনটেক কমে যাবে। নাম্বার 7 হচ্ছে প্রেজেন্স অফ ফরেন বডিজ লাইক স্টিক্স, রক্স এন্ড বোনস ইন দ্য ইসোফেগাস অর ফেরিংস। সাধারণত ডগ ক্যাট গুলো আমরা তো বিভিন্ন মাংস সরাসরি প্রোভাইড করি, আবার মনে করো অনেকে সিদ্ধ করে খাবার দেয়। এগুলোর এমন একটা বনি পার্টিকেল আছে যেটা মাংসের ভিতরে ছিল, আমরা ওভাবে মার্ক করিনি। আর বড় হলে তো সাইড থেকে সে মাসেল গুলো খেয়ে কি এটা বনি পার্টস, বড় বনি পার্ট সেটা সে অ্যাভয়েড করবে। মাংসের মধ্যে ছোট একটা বনি পার্ট আছে যেটা ইনগাল্প করতে গিয়ে হয়তো কোনো এক জায়গায় ইসোফেগাস বা ফেরিংস এর কোনো এক জায়গায় আটকে গেল, তো সেক্ষেত্রেও অ্যানিমেলটার অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে। নাম্বার 8 হচ্ছে সিস্টেমিক ডিজিজ। তার মানে যে কোনো ধরনের ডিজিজে হোক, তার কিন্তু একটা প্রথম সাইন হিসেবে যেটা ডেভেলপ করবে সেটা কিন্তু অ্যানোরেক্সিয়া। নাম্বার 9 হচ্ছে নিওপ্লাসিয়া, টিউমার, cytokines such as interleukin, tumor necrosis factor, interferon have negative effect on any। তার মানে এই যে কন্ডিশন গুলো বা এই ফ্যাক্টর গুলোর কথা বলো, এগুলোর প্রতিটার উপস্থিতি এপিটাইট কে ইনহ্যান্স করে। কিভাবে ইনহ্যান্স করে? পজিটিভলি না নেগেটিভলি? পজিটিভলি ইনহ্যান্স করলে তো খাবার রুচি বেড়ে যেত, যেহেতু নেগেটিভলি করে আলটিমেটলি এগুলোর কারণে খাবার রুচিও কমে যায়। নাম্বার 10 হচ্ছে ইনজেকশন অফ এন্ডোজেনাস টক্সিন অর একুমুলেশন অফ এন্ডোজেনাস টক্সিন। তার মানে যদি ইনজেক্ট সরাসরি টক্সিন খেয়ে ফেলে অথবা ভিতরে যদি টক্সিন প্রডিউস হয়, যেমন ইউরেমিয়া হলে হতে পারে, হেপাটিক ডিজিজ হলে হতে পারে, আলটিমেটলি যে টক্সিনেই যাক ভিতরে, এগুলো টক্সিন নিয়া হইলে বা টক্সিসিটি হইলে একটা অ্যানিমেলের খাবার রুচি কমে যাবে। এবং ডিহাইড্রেশন যদি হয়, সেক্ষেত্রেও খাবার রুচি কমে যায়। এগুলো হচ্ছে মোটামুটি একটা মানে জেনারেল কজ যেগুলোর কারণে ডগ ক্যাটে অ্যানোরেক্সিয়া হয়ে থাকে।
নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সাইন। ক্লিনিক্যাল সাইনের ক্ষেত্রে এগুলো সাইনগুলো দুই ভাগে আমরা বলছি যে অ্যানোরেক্সিয়া ইটসেলফ ইজ এ ক্লিনিক্যাল সাইন। তারপরেও অ্যানোরেক্সিয়াটা হইছে কিনা এগুলো কতগুলো আমরা হিস্টোরিক ফাইন্ডিং এবং ফিজিক্যাল ফাইন্ডিংস দেখে আমরা ডায়াগনোসিস ইজিলি করতে পারি। হিস্টোরিক ফাইন্ডিংস যেটা হচ্ছে যে যখন ওনার পেশেন্টটাকে নিয়ে আসবে সে যে হিস্ট্রি বলবে যে কি হচ্ছে, ওনার কাছ থেকে যে কথাগুলো আমরা মূলত জানতে পারবো সেটাকে হিস্টোরিক্যাল ফাইন্ডিংস বলা হচ্ছে। আর ফিজিক্যাল ফাইন্ডিংস হচ্ছে আমরা কি কি এক্সামিনেশন করে কি কি ধরনের ফাইন্ডিংস পাচ্ছি সেগুলো হচ্ছে physical examination finding. Historical findings এর প্রথমে বলা আছে refusal to eat is a common presenting complaint because pet owners strongly associated with the poor appetite with illness. তার মানে যে খাবারে একটা ডগ ক্যাটকে প্রোভাইড করা হোক না কেন সে আর ওই খাবারটা খেতে যাচ্ছে না, এবং সেটা বলছে যে যেহেতু ওনারটা ডগ ক্যাটের সঙ্গে খুব নিবিড় ভাবে জড়িত থাকে, হয়তো সেই তার যে বিছানায় শোয় সেখানে তার একটা বালিশ দিয়ে ডগকে শুইতে দেয়, অথবা যে ঘরের এক কর্নারে তার শোবার মতো গদি করে দেওয়া আছে সেখানে শুয়ে থাকে। তো সে যখন নাস্তা খায় ডক্টর ওই সময় তাকে খাবার প্রোভাইড করে, সে যখন লাঞ্চ করে তখন তাকে হয়তো খাবার প্রোভাইড করে, যার ফলে নিজের সঙ্গেই যেহেতু সবসময় থাকে পেট ওনার ইজিলি বুঝতে পারে যে আমার এনিমেলটা আজকে, আমার ডগ বা ক্যাটটা আজকে খাচ্ছে না। এটা একটা সে প্রথম আসে কমপ্লেন করে যে আমার ডগটা খাচ্ছে না, কি কেমন খাচ্ছে না সেটা তো সে এক্সপ্রেস করবে যে আগের চেয়ে কম খাচ্ছে বা একবার টোটালি খাচ্ছে না, এটা আমরা তার কাছে হিস্ট্রি শুনে জানতে পারবো। নাম্বার 2 হলো পেশেন্ট উইথ ডিসঅর্ডার কজিং ডিসফাংশন। তার মানে তার যে কোনো জায়গায় যদি ডিসফাংশন হয়, ডাইজেস্টিভ ট্র্যাক্ট হইতে পারে, মূলত ডাইজেস্টিভ ট্র্যাক্টের ডিসফাংশনের কারণে হয়। পেইন ইন দ্য ফেস, নেক, ওরোফেরিংস, ইসোফেগাস মে ডিসপ্লে অ্যান ইন্টারেস্ট ইন ফুড বাট ক্যান নট ইট। তার মানে এই জায়গাগুলোতে কোনো একটা প্রবলেম হচ্ছে, ফেসে অথবা নেকে অথবা ওরোফেরিংসে অথবা ইসোফেগাসে, যেটার কারণে এনিমেলটা নর্মালি তার খাবার যে আগ্রহ সেটার কোনো কমতি নাই, বাট এই জায়গার প্রবলেম গুলোর খাবার থাকার কারণে সে ঠিকভাবে ইনটেক করতে পারছে না। দিস পেশেন্ট আর রেফার্ড অ্যাজ টু বিং এ সিউডো অ্যানোরেক্টিক। তার মানে প্রথম যে কষ্টটা বললাম যে খাচ্ছে না, এটা টোটালি সে মানে তার খাওয়ার আগ্রহই নেই, কিন্তু দ্বিতীয় যে কষ্টটা সেখানে তার খাবারের আগ্রহ আছে বাট এই প্রবলেম গুলোর কারণে সে খেতে পারতেছে না। এই যে অ্যানোরেক্সিয়াটা এটাকে বলা হচ্ছে সিউডো অ্যানোরেক্টিক। বুঝতে পারছো ডিফারেন্সটা? প্রথমটা হচ্ছে যে টোটালি খাবার রুচিই নেই, মানে তুমি যত ভালো খাবারই প্রোভাইড করুক সে মানে নিতেই চাচ্ছে না। দেখো সেটা 3 নম্বর পয়েন্ট আসলে আরো ক্লিয়ার হবে। এডিমেস ল্যাকিং অফ এ সেন্স অফ স্মেল অফেন শো নো স্নিফিং বিহেভিয়ার। তার মানে এই দ্বিতীয় প্রবলেমটা যদি হয় সেক্ষেত্রে সে কিন্তু ওই খাবারটাকে গন্ধ নেওয়ার চেষ্টা করবে এবং খেতেও চাইবে, কিন্তু পরবর্তীতে সে খেতে পারবে না। কিন্তু প্রথমটার ক্ষেত্রে সে কিন্তু ওই গন্ধ নেওয়ারও চেষ্টা করবে, মানে খাবার দেখেই ওইদিকে আর তাকাবে না, মানে খাবার আছে কি নেই সেদিকে তাকানো তার আগ্রহ থাকবে না। কারণ ওটা হচ্ছে কমপ্লিট অ্যানোরেক্সিয়া আর এটা হলো সিউডো অ্যানোরেক্সিয়া। নাম্বার 4 যেটা বলবো, ওয়েট লস মেবি নোটেড। সে দেখবে যে হয়তো 2 দিন বা 3 দিন ধরে খাচ্ছে না, তার শরীরটা আগে যা ছিল তার চেয়ে হেলথ কন্ডিশন অনেক কমে আসছে। এই কমপ্লেইন গুলো আমরা ওনারের কাছ থেকে শুনবো এবং আলটিমেটলি কজ বের করার আমরা চেষ্টা করব, হিস্ট্রি থেকে কজ বের করার চেষ্টা করব। নেক্সট যেটা সেটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। আমরা যেগুলো পেতে পারি ক্লিনিক্যালি, ক্লিনিক্যাল সাইন্স ইন অ্যানিমেলস উইথ অ্যানোরেক্সিয়া or hyporexia vary depending on the underlying causes but may include মানে তোমার যে খাবে অল্প খাচ্ছে না কম পরিমাণে খাচ্ছে এটা ডিপেন্ড করে অনেকগুলো কজের উপর। সেগুলোর মধ্যে যেগুলো থাকতে পারে যে এনিমেলের ফিভার আছে, ফিভার কারণে খাচ্ছে না, পেলর মানে নরমালি যে ফ্যাকাশে বর্ণ হয়ে আছে এনিমেলটা, ইকরা জন্ডিসের মতো হয়ে যেতে পারে, পেইন শরীরে কোনো জায়গায় পেইন থাকতে পারে। পেইন থাকলে কিভাবে বুঝবো? বিভিন্ন জায়গায় পালপেট করবো, দেখা যাবে যে জায়গায় পেইন বেশি পরিমাণ আছে ওখানে পালপেট করতে হাতটার সেখানে টাচ করতে দিচ্ছে না। এইরকম থেকে আর পেলোর বা ইকটেরাস এগুলো আমরা যেগুলো মিউকাস মেমব্রেন আছে সেখান থেকে জানতে পারবো। ফিভার আছে কিনা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার নিলে আমরা ফিভারের কন্ডিশনটা জানতে পারবো। চেঞ্জেস ইন দা অর্গান সাইজ, নরমালি যে অর্গান গুলো হয়তো পায়ের এক জায়গায় ফুলে আছে, নরমালি ফুলে থাকার কথা না, অথবা অ্যাবডোমিনাল অর্গান গুলো যদি ডিস্টেন্ডেড হয় সেক্ষেত্রে পালপেশন করলে যে অর্গানটা মানে হাতে পাওয়ার কথা না হয়তো সেটা সহজেই ইলার্জ হওয়ার কারণে বোঝা যাচ্ছে। ocular changes, abdominal distension, dyspnea, dyspneal difficulty in respiration, muffled heart sound। তার মানে হার্ট সাউন্ড গুলো প্রমিনেন্টলি বোঝা যাবে না, লাং সাউন্ড যেগুলো আছে নরমালি যেভাবে আমরা স্টেথোস্কোপ দিলে বুঝতে পারবো তার চেয়ে মনে হচ্ছে যে অনেক হালকা হালকা সাউন্ড প্রডিউস হচ্ছে, এগুলোর কারণে হতে পারে। অ্যাডভেন্টিশিয়াস লাং সাউন্ড, তোমরা এই যে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ডস বা এই যে মাফেল হার্ট সাউন্ড এগুলো জেনারেল মেডিসিনের এক্সপেরিমেন্ট লাস্টের যে ফিজিক্যাল এক্সামিনেশন টেকনিক আছে সেখানে অনেকগুলো সাউন্ডের কথা বলা আছে, হয়তো ডিটেল সেখানে জেনে নিছো অথবা
ইন ফিউচার তোমাদেরকে প্র্যাকটিক্যালে জানাই দিবে। কার্ডিয়াক মারমার্স, মাসেস, এই যে অতিরিক্ত নরমালি হার্টে যেরকম সাউন্ড হওয়ার কথা বা লাংসে যেরকম সাউন্ড হওয়ার কথা, এর চেয়ে একটা মানে অন্য ধরনের পিকিউলিয়ার সাউন্ড প্রডিউস হচ্ছে। এই যে সাউন্ড গুলো, এগুলো হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড। এই অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড গুলো কিন্তু অনেক প্রকার আছে, যেগুলো ওই লিস্টে তোমাদের জেনারেল মেডিসিনের প্র্যাকটিক্যাল পার্টে দেওয়া আছে। তোমরা যখন শীট গুলো হয়তো পাবা তখন দেখতে পারবে যে এই সাউন্ড গুলোকে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড বলে। এগুলো ডিফারেন্সিয়েট করা টাফ আমাদের জন্য, যেহেতু আমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে নেট প্র্যাকটিসের মধ্যে থাকলেও টাফ। এগুলো ডিফারেন্সিয়েট করার একটা সহজ মাধ্যম আছে, সেটা হলো অনলাইনে তোমরা যদি ওই সাউন্ডে দিয়ে ক্লিক করো তাহলে দেখবা যে কোনটা সাউন্ড কিরকম, সেই সাউন্ডটা ইন্টারনেট থেকে সহজেই পাওয়া সম্ভব আর কি। যার ফলে ক্লাসে এই সাউন্ড গুলো ডিফারেন্সিয়েট করে দেওয়া তোমার আমার টিচারের পক্ষে একটু কঠিনই, কিন্তু তোমরা যদি অনলাইনে সার্চ দিয়ে শুনতে চাও, মানে ডিফারেন্সিয়েট করতে চাও, সেটা তোমরা ইন্ডিভিজুয়ালি করে নিতে পারো। তাহলে এই সাউন্ড গুলো থেকে আমরা বুঝতে পারবো। নেক্সট বলছে সিউডো অ্যানারেক্টিক পেশেন্ট কমনলি ডিসপ্লে ওয়েট লস। তার মানে যার খাওয়ার আগ্রহ আছে কিন্তু খেতে পাচ্ছে না, তার ওয়েট লস হবে। হেলিটোসিস, হেলিটোসিস কি গত ক্লাসে বলছিলাম, বলো একজন, শান্তমনা বলো। স্যার পেরিটোসিস স্যার। হেলিটোসিস, HALITOSIS। ডায়রিয়ায় বলছিলাম না লাস্টের দিকে দুটো ডিফারেন্সিয়াল পার্ট। স্যার বলবো, বলো। মানে স্যার যখন কোনো চিজ রিলিফ, যখন মানে কোনো চিজ আটকায় থাকে স্যার, যখন রিলিফ হয়ে যায়, যে ফিলিংস থাকে ওকে বলা যায় স্যার। জাস্ট যখন মিউকাস ডিসচার্জ হয়ে যায়, যখন স্যার ডায়রিয়া ক্ষেত্রে তো ব্যাড অর্ডার, দুর্গন্ধ, মুখে দাঁত রেগুলার ব্রাশ স্যার করলে হেলিটোসিসটা হচ্ছে যে ব্যাড ওডরটা, সেটাই হচ্ছে হেলিটোসিস। ব্যাড অর্ডার যেটা, সেটাই হচ্ছে হেলিটোসিস। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সেসিভ ড্রোলিং, তার মানে স্যালাইভা বেশি পরিমাণে নিঃসরণ হতে থাকবে। ডিফিকাল্টি ইন প্রিহেন্ডিং এন্ড মেস্টিকেশন, তার মানে খাবার সে যে ধরবে মুখ দিয়ে, সে ধরতে তার সমস্যা হবে, এবং যদি মুখে নিয়েও ফেলে, সে যে খাবারটা ক্রাশ করবে, সে ক্রাশ করতেও তার সমস্যা হবে। আর হচ্ছে ওডোনোফেজিয়া, তার মানে পেইন প্রেজেন্স, যদি সে মনে করো ধরলেও ঠিকভাবে, ক্রাশও করলেও ঠিকভাবে, কিন্তু সোয়ালোইং যখন করতে যাবে তখন দেখা যাচ্ছে সোয়ালিং সে ঠিকভাবে করতে পারছে না, আলটিমেটলি খাবারটা মুখ থেকে পড়ে যাচ্ছে। তাহলে সিউডো অ্যানোরেক্টিক হলে এগুলো আমরা সামনাসামনি খাবার ওভার করে সিউডো অ্যানোরেক্সিয়া আমরা মানে ডায়াগনোসিস করতে পারবো। আর কমপ্লিট অ্যানোরেক্সিয়া হলেও খাবার প্রোভাইড করলে শুরুতেই দেখা যাবে যে সে খাবারটা নিচ্ছে না, টোটালি নিয়েই নিচ্ছে। তাহলে ক্লিনিক্যালি আমরা তার পছন্দের খাবারটা ডগ ক্যাটকে প্রোভাইড করলাম, টোটালি খাবারের দিকে তাকাচ্ছে না বা নিচ্ছে না, এটাকে আমরা বলবো কমপ্লিট অ্যানোরেক্সিয়া। আর যদি নিতে চাচ্ছে বা খাচ্ছে মুখে বা ক্রাশিং করার চেষ্টা করছে কিন্তু সোয়ালিং করতে পারছে না, এটা যে অ্যানোরেক্সিয়া, এটাকে বলবো আমরা সিউডো অ্যানোরেক্সিয়া বা সিউডো অ্যানোরেক্টিক ডগ বা ডগ ক্যাট। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস কিভাবে আমরা করতে পারি? হিস্ট্রি অফ ল্যাক অফ ইন্টারেস্ট অফ টেকিং ফিড, তার মানে হিস্ট্রি, তো যে হিস্ট্রি গুলো আমরা আগেই বললাম, সেই হিস্ট্রি গুলো আমরা অবজার্ভ শুনে আমরা ডায়াগনোসিস করব। এক্সামিনেশন অফ দা মাউথ, ইসোফেগাস, ফেরিংস, এই জায়গাগুলো, মাউথ তো আমরা বাক্কাল ক্যাভিটি ওপেন করলে দেখতে পারবো, ইসোফেগাস পুরোটা সম্ভব না, তবে ইসোফেজিয়াল কোন টিউমার হলে বা যদি আলসারেশনও হয়, এটা কিছু এন্ডোস্কোপ ইউজ করেও করা যায় যে আলসারেশন গুলো ডিটেক্ট করা। ফেরিংসটাও মুখটা জোরে ওপেন করলে ফেরিংস এর আশপাশে একটু ভিজিবিলিটি আসবে, তার মানে এগুলো আমরা টর্চ লাইট দিয়ে ভিতরের দিকে দেখবো যে কোনো ধরনের লেশন আছে কি। ইউরিন করে করা যেতে পারে। তারপর এক্সরে ইমেজ গুলো মূলত ইন্টারনালি, যদি ডাইস্লিপ ট্র্যাক্টের কোনো জায়গায় প্রবলেম থাকে সেক্ষেত্রে এক্সরে ইমেজ রেডিওগ্রাফিটা এক ধরনের এক্সরে ইমেজ। আর ফাইনাল হলো এন্ডোস্কোপি। তার মানে এই যে প্রতিটা আমরা টেস্টের কথা বললাম, এগুলো আসলে মানে কি, তার লেশনের অবস্থানের উপর ভিত্তি করে যে কোনো একটা আমরা নিয়ে বা একাধিক টেস্ট নিয়ে আমরা এই অ্যানোরেক্সিয়ার কজ গুলো ডায়াগনোসিস করতে পারি। দেখো জেনারেল ভাবে এখানে কজ কিন্তু অনেকগুলো কজ, তোমাদের ইটিওলজি 9টা 10টা কজ বলা হলো। প্রতিটা কজ আইডেন্টিফাই করা কোনো সিঙ্গেল ইয়া দিয়ে সম্ভব না। মানে কনফার্মেটরি ডায়াগনোসিস করতে গেলে অনেকগুলো টেস্টেরই আমাদের শরণাপন্ন হতে হবে। কিন্তু সবচেয়ে সুখকর বিষয় হলো যে এগুলো সাধারণত ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখেই এই অ্যানোরেক্সিয়ার কজ গুলো ডায়াগনোসিস করা সম্ভব। মেজরিটি অফ দ্য কেসেস অফ অ্যানোরেক্সিয়া আর ডায়াগনোসড উইথ দ্য স্টাডি অফ দ্য ক্লিনিক্যাল হিস্ট্রি দ্বারাই আমরা ডায়াগনোসিস সহজে করে নিতে পারি। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। Treatment the mainstay of treatment is aimed at identifying and correcting the underlying cause. দেখো প্রথম যে কথাটা বলা হলো যে এটা ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে প্রথমে আগে কজটা আইডেন্টিফাই করতে হবে।
যে কজের কারণে হয়েছে সেই কজের এগেইনস্টে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে এনিমেলটা খুব দ্রুত সেরে উঠবে। নাম্বার 2 বলা হচ্ছে সিম্পটোমেটিক থেরাপি ইনক্লুডস অ্যাটেনশন অফ ফ্লুইড অর ইলেক্ট্রোলাইট, derangement, control of pains or nausea, reduction of the environmental stress and modification of the diet to improve the palatability। তার মানে সিম্পটোমেটিক্যালি কি কি করা যেতে পারে? একটা এনিমেল না খাইলে তার মধ্যে ডিহাইড্রেশন ডেভেলপ করবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের ফ্লুইড ইলেক্ট্রোলাইট থেরাপির মাধ্যমে সেটা ম্যানেজমেন্ট করতে হবে। কন্ট্রোল অফ পেইন অর নেশিয়া, মানে সে করতেছে কি কোনো জায়গায় ব্যথার কারণে, প্রচন্ড ব্যথার কারণে সে খাচ্ছে না, তাহলে পেইন ম্যানেজমেন্ট করতে হবে। পাশাপাশি এনিমেলটার মধ্যে যদি রেগুলার খাচ্ছে কিন্তু ভমিশন হয়ে যাচ্ছে, তাহলে ভমিশনের ম্যানেজমেন্ট করে নিতে হবে। রিডাকশন অফ দ্য ইনভায়রনমেন্টাল স্ট্রেস গুলো তো আমরা বললাম যে তাদের শেড চেঞ্জ হতে পারে অথবা সিজনাল চেঞ্জ হতে পারে, যে হঠাৎ করে শীত পড়ে গেছে ঠান্ডায় খাচ্ছে না, তাহলে যদি সেক্ষেত্রে শীতের কারণে না খায় তাহলে আমাদেরকে ওখানে ওয়ার্ম করার ব্যবস্থা করে দিতে হবে। মডিফিকেশন অফ দ্য ডায়েট টু ইমপ্রুভ দ্য প্যালাবিলিটি, তার মানে যে খাবারটা রেগুলারলি খায় তার মধ্যে কিছু ফ্লেভারিং এজেন্ট আমরা অ্যাড করে, মানে এই ধরনের ফ্লেভার ডগ ক্যাট যে কোনো ডগ ক্যাটকে দিলেই পছন্দ করে, তাহলে সেই ধরনের ফ্লেভার যুক্ত খাবারগুলো আমাদেরকে তাদেরকে রেগুলারলি প্রোভাইড করতে হবে। নাম্বার 3 বলা হচ্ছে প্যালাবিলিটি ক্যান বি ইমপ্রুভ বাই এডিং ফ্লেভার টপিং অর such as chicken, beef broth, seasoning with condiments such as garlic powder, increasing the moisture of the feed, protein content of the feed and warming the food to the body temperature। এই যে আগের যে কথাটা আমি বললাম সেই কথাগুলো এখানে বলা আছে, যে যেমন চিকেন আর বিফ ব্রোথ, তার মানে চিকেন একবারে পেস্ট করে ওই যে আমরা সুপের মতো যেরকম আছে সেই রকম করে তাদেরকে প্রোভাইড করলাম, সেক্ষেত্রে খাবার বেড়ে যাবে। বিফ ব্রোথ দিলেও হবে। সিজনিং হচ্ছে কন্ডেম, মানে সিজনিংটা হচ্ছে গরমকালে এই ধরনের খাবার পছন্দ করে, শীতকালে এই ধরনের খাবার দিলে সে ভালো খায়। এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, ময়েশ্চার কন্টেন্টের দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে যদি আমরা অ্যানিমেলকে প্রোভাইড করে দেখা যাবে যে সে আলটিমেটলি দ্রুত তার খাবার রুচি ফিরে আসতেছে এবং খাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে জেনারেল কথাবার্তা যেগুলোর মাধ্যমে আমরা তাদের ট্রিটমেন্ট করতে পারি। এখন মেডিসিনালি কিভাবে এই অ্যানোরেক্সিয়া ট্রিটমেন্ট করা যায়, সেটা নাম্বার 1 বলা হচ্ছে diazepam is a short acting appetite stimulant with sedative properties dosed at the rate of 0.1 milligram per kg body weight intravenously 24-hour interval। এটা হচ্ছে ডগের ক্ষেত্রে। আর ক্যাটের ক্ষেত্রে হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি, এটা হয়তো দেওয়া নেই এখানে, পার ওরালি 24-hour interval in cat। এই ডায়াজিপাম নরমালি কিন্তু ডায়াজিপাম বলা হচ্ছে একটা সিডে, তোমরা অ্যানেস্থেসিওলজি শুরু করছো কিনা আমি জানি না, এই সেমিস্টার সম্ভবত আছে তোমাদের অ্যানেস্থেসিওলজি, শুরু না করলে এই ড্রাগ গুলো শুরুর দিকেই তোমাদের চলে আসবে। যে একটা শর্ট অ্যাক্টিং এপিটাইট স্টিমুল্যান্ট উইথ সিডেটিভ মানে হলো কি ঘুমানোর, মানে মানুষকে সিডেট করে, তন্দ্রাচ্ছন্ন করে স্যার। তার মানে এটা পেইন রিলিফ। আর একটা অ্যানিমেলের পেইন হচ্ছে, সেই পেইন যদি একটু রিলিফ হয়ে যায়, তার মধ্যে পেইন অনুভূতি না থাকে, তাহলে অ্যানিমেলটা আলটিমেটলি খাবে। তাহলে এটার একটা হলো পেইনকে সাবসাইড করবে, আর এর কিছু প্রপার্টিজ আছে যেটা হয়তো রুচিকে বর্ধন করে। মানুষের একটা যন্ত্রণা কমে গেলে অটোমেটিক রুচি না বাড়লেও সে খাবে কিন্তু, যার ফলে ডায়াজিপাম সেখানে ইউজ করা যেতে পারে। ওর সিমিলার একটা ড্রাগ আছে অক্সাজিপাম এট দ্য রেট অফ 2 মিলিগ্রাম পার ক্যাট, সরি এখানে আগেরটা হলো পার ক্যাটে 1 মিলিগ্রাম পার ক্যাট, ক্যাটে আমরা 1 মিলিগ্রাম খাওয়াই দিতে পারি, এক নম্বরটা ডায়াজিপাম। আর অক্সাজিপাম আছে যেটা 2 মিলিগ্রাম পার একটা ক্যাটে আমরা 2 mg যদি খাওয়াই 12-hour ইন্টারভ্যালে, তাহলে সেটার ক্ষেত্রেও একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, যে শর্ট অ্যাক্টিং এপিটাইট স্টিমুল্যান্ট এন্ড সিডেটিভ প্রপার্টিজ। তখন প্রথম এবং দ্বিতীয়টা দুটো কিন্তু একসাথে আমরা ইউজ করতে পারবো না, হয় ডায়াজিপাম যুক্ত কোনো ট্যাবলেট খাওয়াবো অথবা অক্সাজিপাম যুক্ত কোনো ট্যাবলেট আমরা তাকে প্রোভাইড করতে পারি। এরপর যেটা আছে নাম্বার 3 সাইপ্রোহেপাটাডিন, এটা একটা অ্যান্টিহিস্টামিনিক উইথ অ্যান্টি সেরোটোনিন প্রপার্টিজ। It has been used as an appetite stimulant with mixed with success as a dose range of 0.2 to 0.4 milligram per kg body weight per orally 10 to 20 minutes prior to feeding। তার মানে এই গ্রুপের যে ড্রাগটা আছে এটার অ্যান্টিহিস্টামিনিক প্রপার্টিজ আছে, আবার অ্যান্টি সেরোটোনোজেনিক প্রপার্টিজ। এই অ্যান্টি সেরোটোনোজেনিক প্রপার্টিজ যুক্ত যে যতগুলো ড্রাগ আছে এদের একটা কিন্তু এপিটাইট ইনহ্যান্সার ক্যাপাবিলিটি আছে। তার মানে এই একসঙ্গে দুটো কাজ করবে, এপিটাইট ইনহ্যান্স করবে আর অ্যান্টিহিস্টামিন, মানে কি যদি একটা অ্যানিমাল ডিসকমফোর্ট ফেলে, অ্যালার্জিক লেভেল তো যে কোনো কারণেই বেড়ে যাক, সেই অ্যানিমালটার মধ্যে অল টাইম কিন্তু ডিসকমফোর্ট অ্যানিমাল যদি ডগ ক্যাটের অ্যালার্জিক রিঅ্যাকশন বেড়ে যায়, তা সে কিন্তু খাবার এসে শরীরে বিভিন্ন জায়গায় চুলকানো বা বিভিন্ন সারফেসের সঙ্গে লাগানোর দিকে বেশি ব্যস্ত থাকবে, কারণ তার কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে।
তাহলে এ করবে কি ইরিটেশনটা কমাই দিবে, পাশাপাশি খাবার রুচিটাকে বাড়াই দিবে। যার ডোজ রেট আমরা বলছি 0.2 থেকে 0.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে। আমরা যখন খাবার দিব তার 10 থেকে 20 মিনিট আগে এটা খাওয়াই দিয়ে তারপর খাবার প্রোভাইড করবো। এখানে ইন্ডিভিজুয়ালি ডিজিজ স্পেসিফিক ভাবে ট্রিটমেন্ট গুলো বলা আছে, যেমন এই পরেরটা যেটা আছে, mirtazapine is a serotonin antagonist that is dosed at the rate of 3.75 to 7.5 মিলিগ্রাম পার ডগ। তার মানে একটা ডগে আমরা মানে অ্যাবাউট 4 থেকে 8 mg প্রোভাইড করতে পারি, যেটা ওরালি খাওয়ানো যেতে পারে 24 আওয়ার ইন্টারভেল। আর ক্যাটের ক্ষেত্রে সেটা 1.9 মানে 2 মিলি নিয়ার অ্যাবাউট 2 মিলিগ্রাম পার ক্যাট, যেটা 24 থেকে 72 আওয়ার্স ইন্টারভেলে পার ওরালি খাওয়ানো যেতে পারে। এই ড্রাগটার একটা ইফেক্ট হলো সেটা অ্যানালজেসিক মে প্রমোট দ্য এপিটাইট। এই অ্যানালজেসিক প্রপার্টি আছে, আবার এপিটাইট কে ইনহেন্স করবে। কোন কন্ডিশনে? ইন পেইনফুল কন্ডিশন। একটা ডগ বা ক্যাট পেইনফুল স্ট্রেসে ভুগতেছে, তার ক্ষেত্রে আমরা মিরিটাজাপাইন গ্রুপের যে ট্যাবলেট গুলো আছে সেগুলো আমরা তাকে প্রোভাইড করতে পারি। বলছে বাট দেয়ার ইউজ মাস্ট বি ব্যালেন্সড উইথ এ পটেনশিয়াল টু কজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড ইফেক্ট। তোমরা দেখবা যে কোনো এই যে লিটারেচার গুলো, যত ধরনের ওষুধের লিটারেচার গুলো আছে সেখানে কিন্তু সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, বাংলায় দেখবা যে পার্শ্ব প্রতিক্রিয়া কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো লেখা আছে। ম্যাক্সিমাম ওষুধগুলো এমন ভাবে প্রিপেয়ার করা থাকে যে ওদের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সহজে হয় না, কিন্তু এই গ্রুপের ড্রাগটার একটু ডোজের ভেরিয়েশন হলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স আছে। এই জন্য বলছে যখন ইউজ করবো এটা ফ্রুটফুল ড্রাগ, বাট ইউজের ক্ষেত্রে ডোজটা একটু আমাদেরকে অন্যান্য যেগুলো বললাম তার চেয়ে একটু সতর্কতার সহিত প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ কি হবে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডাইজেস্টিভ হতে ডায়রিয়া হয়ে গেল অনেক, বা অনেক পেটে পেইন শুরু হয়ে গেল, এই ধরনের প্রবলেমটা হতে পারে। নাম্বার 5 এ যেটা বলা হয়েছে মেটোক্লোপ্রামাইড, এটা আমরা কি ভূমিশন যখন পড়াইছিলাম তখন বলছিলাম, তাই না? একটা অ্যান্টিএমিটিক ড্রাগ, যেটা 0.2 থেকে 0.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি অথবা পার ওরালি 8 to 12 আওয়ার ইন্টারভেল দেওয়া যেতে পারে। পাশাপাশি রেনিটিডিন, দেখো রেনিটিডিন তো আমরা গ্যাসের বললাম যে গ্যাসের ট্যাবলেট, তাই না? at the rate of 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকাট ইন্টারভেনাস পার ওরাল, 3 ফর্মে পাওয়া যায়, 12 আওয়ার ইন্টারভেলে দেওয়া যেতে পারে। অর এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, তার মানে একটা অ্যান্টি ইমিটিক দেওয়া হলো, একটা গ্যাসের ট্যাবলেট দেওয়া হলো, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি 12 আওয়ার ইন্টারভেল are useful if anorexia is associated with no problem. গ্যাস্ট্রোপ্যারেসিস হচ্ছে an abnormality of emptying the stomach content বা ইলিয়াম, মানে খাবার খাচ্ছে সেটা পেট থেকে সরছে না, সবসময় পেট ভরা ভরা অবস্থায় আছে। এইরকম কন্ডিশনে 3 ধরনের ড্রাগের কথা দেওয়া হলো, একটা হলো অ্যান্টি ইমিটিক দেওয়ার কথা, একটা গ্যাসের ট্যাবলেট, পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক। আসলে এগুলো তো কনফার্মেটরি না, কিন্তু প্রবলেমটা যদি হচ্ছে যে কি মানে ডগ ক্যাট খাবার দেওয়া হয়েছে এরপর আরো তার নতুন করে ক্ষুধা আসতেছে না, আমরা ধরে নিচ্ছি যে তার ডাইজেস্টিভ ট্র্যাক্টে কোনো এক জায়গায় হয়তো ইরোশন বা আলসারেশন থাকতে পারে, যেটার কারণে ইনফেকশন আছে। পাশাপাশি কি গ্যাস জন্য অতিরিক্ত খাবার পাস না করলে আলটিমেটলি কিন্তু গ্যাস জমতে থাকে, সেটাকে সাবসাইড করার জন্য। আবার খাবার পাস না হলে আলটিমেটলি অ্যানিমেলের ভমিশন হয়। তাহলে প্রথম যে দুইটা আছে এটা সাপোর্টিভ থেরাপি হিসেবে কাজ করবে, কিন্তু অরিজিনালি যেটা কাজ করবে সেটা হলো এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক গিয়ে ওখানে অর্গানিজমের উপর কাজ করবে, আলটিমেটলি নরমাল প্রক্রিয়াটা সে ইনহেন্স করবে। এর পাশাপাশি যেন ভমিশনটা নতুন করে না হয় এবং গ্যাস যেন অতিরিক্ত প্রডিউস না হয়, এই কারণে আমরা এই ট্রিটমেন্টটা সেখানে দিতে পারি। নাম্বার 6 হচ্ছে অ্যান্টি ইমিটিক সাচ অ্যাজ প্রোক্লোরপ্রামাজিন at the rate of 0.1 to 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি 12 আওয়ার ইন্টারভেল, এবং মেরোপিটেন্ট, যেটা ডোজ রেট হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি অথবা 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি 24 আওয়ার ইন্টারভেল। ক্যাটের ক্ষেত্রে হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি অথবা পার ওরালি 24 আওয়ার ইন্টারভেল। or metoclopramide are useful to decrease the nausea associated তার মানে অ্যানোরেক্সিয়ার কজটা যদি ভমিশন হয়, যে ভমিশনের কারণে সে খেতে পারছে না, তাহলে এই অপশনটা যতগুলো বললাম যে কোনো একটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। সেটা ক্লোরোপ্রামাজিন দিয়েও করতে পারি, মেরোপিটেন্ট দ্বারাও করতে পারি, অথবা মেটোক্লোপ্রামাইড দ্বারা করতে পারি। প্রতিটার ক্ষেত্রে ডোজ রেট গুলো বলে দেওয়া আছে যে এই ডোজে আমরা যদি প্রোভাইড করি, অ্যানোরেক্সিয়ার কজটা যদি ভমিশনাল কজ হয়, যে নসিয়া বা ভমিশন হয়, সেক্ষেত্রে এগুলো ভালো ফলাফল দিবে।
এই হচ্ছে মেডিসিনাল ড্রাগ। দেখো অনেকগুলো ড্রাগের কথা বলা হলো, অনেকগুলো কন্ডিশন স্পেসিফিক বলা হলো। তাহলে আমাদের বিবেচনায় আনতে হবে যে কোন কজটার কারণে হচ্ছে, সেক্ষেত্রে কোনটা ফ্রুটফুল ড্রাগ সেটাই আমরা এনিমেলে ডক্টরে দিব বা প্রোভাইড করব বা ট্রিটমেন্ট করব। নেক্সট যেটা দেওয়া আছে, কতগুলো ব্র্যান্ড নেম দেওয়া আছে এখানে, কতগুলো না কিছু ব্র্যান্ড নেম দেওয়া আছে যে আমরা যখন প্রেসক্রিপশন করতে যাব হয়তো ব্র্যান্ড নেম লিখবো হলো মিট্রাস, ঠিক আছে না। কন্টেনজেন্ট এখানে লেখা আছে ডোজেস ফর্ম, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তাহলে আমরা প্রেসক্রিপশন করে নাম্বার 1 যদি দেই মিরিটাস লিখবো ট্যাবলেট, সরি ও নাম্বার 1 ট্যাবলেট TAB লিখবো, ডট দিয়ে মিরটাস লিখবো। এরপর যেটা হলো কতটুকু ফর্মে পাওয়া যায়, যে 15 mg তে পাওয়া যায়, এটা 15 মিলিগ্রাম ট্যাবলেটটা সাইজ। তাহলে মিরটাসটা লেখার পর আমরা একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 15 mg দিব, দেওয়ার পর একটা টান দিব, টান দিয়ে সংখ্যা যে কতটুকু প্রোভাইড করবো এটা ডিপেন্ড করবে যে প্রতিদিন কতগুলো খাওয়াবো, কত দিনের ডোজ দিব। তো সেটার উপর ভিত্তি করে প্রতিদিন যদি 2টা ট্যাবলেট হয়, তাহলে যদি 3 দিনের ডোজ দেই, তাহলে একটা টান দিয়ে লিখবো যে আমরা 6টা ট্যাবলেট তাকে খাওয়াইতে হবে, ঠিক আছে। মানে প্রেসক্রিপশন করতে গিয়ে আমরা প্রথমে RX লিখি না, RX লেখার পর নাম্বার 1 দিলাম, 1 দিয়ে ট্যাবলেট TAB লিখলাম, ডট দিয়ে মিরটাস লিখলাম, মিরটাস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে হচ্ছে 15 mg লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর লম্বা একটা টান দিয়ে লাস্টে লিখলাম হলো 6 দিয়ে একটা গোল দিয়ে দিলাম। তার মানে ওই এনিমেলটাকে আমরা মিরটাস ট্যাবলেটটা প্রোভাইড করতে বললাম, 6টা ট্যাবলেট। কিভাবে খাওয়াবে, SID সিগনেচার লিখে the 1 tablet daily for 6 days অথবা 2 tablet per orally daily for 3 days, এইভাবে আমরা একটা প্রেসক্রিপশন লিখতে পারি। তো আইডিয়াটা দেওয়ার জন্য দুই একটা ড্রাগের নাম এখানে লিখে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে পরবর্তীতে তোমাদের প্রেসক্রিপশন লিখতে সুবিধা হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যানোরেক্সিয়া সম্পর্কে। আমি নেক্সট টাইটেলও আলোচনা করে যে এখানে সময় লাগবে, তো অলরেডি 34 মিনিট চলে গেছে। এখানে এখনো তোমাদের কোশ্চেন করার আমি স্কোপ দিলাম না, বা লিখতে না পারলেও সমস্যা নাই, যেহেতু শীটগুলো দেওয়া হবে তখন তোমরা লিখে নিও। এর মাঝখানে তো আবার তোমাদের বড় একটা অপশন বাকি আছে 3-2 এর ব্যাপার, তাই না? তোমাদের জি স্যার। এক্সাম শুরু হওয়ার কথা আছে, অথবা 4-2 এর এক্সাম হইলে তারপর তোমাদের এক্সাম হয়তো শুরু হয়ে যাবে। স্যার ওটা কি অনলাইনেই স্যার? হ্যাঁ বলো। বললাম স্যার এক্সাম তো তাহলে হলো অনলাইনেই তো বুঝি ইয়ে হবে স্যার? না না, অনলাইনে না, ফিজিক্যালি নেওয়ার কথাই। তোমার জানুয়ারি মাসের হয়তো প্রথম দিকে, এখনো একাডেমিক কাউন্সিল হয়নি, তো একাডেমিক কাউন্সিলের অনুমোদন হইলে 4-2 এক্সাম হবে, পরবর্তী সেমিস্টার গুলো নেওয়ার কথা বলা আছে আর কি, যদি গভর্নমেন্ট এর মাঝে পুরোপুরি খুলে না দেয়। ও আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে তোমরা হলে থাকতে পারবে না, হলের বাইরে থাকতে হবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কনস্টিপেশন। তোমরা এই যে ডায়রিয়া, কনস্টিপেশন, ভমিশন, এগুলো সবগুলো টার্মেই তোমাদের সবারই পরিচিত। তো তারপরেও এখানে যেটুকু মানে জানার মধ্যে না জানা সেই জিনিসগুলোই আমরা জানার চেষ্টা করব। কনস্টিপেশন হচ্ছে ইনফ্রিকুয়েন্ট, ইনকমপ্লিট অর ডিফিকাল্ট ডেফিকেশন উইথ পাসেজ অফ হার্ড অর ড্রাই ফিসিস। তার মানে আমরা ডগকে ডেফিকেশন করতে যাচ্ছে, নরমালি দিনে 2 বার করে, দেখা যাচ্ছে 2 দিনে 1 বার করতেছে। ইনকমপ্লিট, সে ডেফিকেশন করতে গিয়ে অর্ধেক বের হয়েছে আর অর্ধেক ভিতরেই আটকে আছে। আর ডিফিকাল্ট ডেফিকেশন মানে যেটুকু বের হওয়ার সেটাও বের হচ্ছে, এমন ভাবে বের হচ্ছে যে সাথে মনে করো যে ক্যাপিলারি সিডে একটু ব্লাডও বের হয়ে যাচ্ছে। এই যে কন্ডিশনটা, এটাকে বলা হচ্ছে কনস্টিপেশন। এর পাশাপাশি আরেকটা টার্ম আছে, সেটা হলো অবস্টিপেশন। অবস্টিপেশন হচ্ছে ইনট্রাক্টেবল কনস্টিপেশন কজড বাই দ্য প্রলং রিটেনশন অফ হার্ড ড্রাই ফিসিস। ডেফিকেশন ইজ ইম্পসিবল ইন দ্য অবস্টিপেটেড পেশেন্ট। তার মানে এই ক্ষেত্রে ডেফিকেশনের ম্যাটেরিয়ালটা এত শক্ত হয়ে গেছে বা এত ভলিউমিনাস হয়ে গেছে, শক্ত ভলিউমিনাস তৈরি হয়েছে যে নরমালি আর কোনোভাবে তাকে ওই এনিমেল নিজে প্রেসার দিয়ে বের করতে পারছে না। এটা হলো অবস্টিপেশন। আর কনস্টিপেশন হলো বের করতে পারছে কিন্তু তার মধ্যে অনেক কষ্ট হচ্ছে। এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স। ইনসিডেন্স অফ ডিফারেন্স বলছে কমন ক্লিনিক্যাল প্রবলেমস ইন ওল্ডার ক্যাটস। তার মানে যে ক্যাট গুলোর বয়স বেশি তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি দেখা যায়, এন্ড লেস কমন ইন ডগ। ডগে সাধারণত প্রবলেমটা কম হয়ে থাকে। যে কজ গুলোর কারণে মূলত এই প্রবলেম গুলো হয়ে থাকে তার মধ্যে নাম্বার 1 বলা হয়েছে ডায়েটারি। ডায়েটারির মধ্যে বলা হয়েছে ইনজেস্টেড ফরেন ম্যাটেরিয়াল ইন ফিসিস। তার মানে ফিসিসের মধ্যে যদি সে যখন খাবার খাচ্ছে তার মধ্যে যে হেয়ার থাকে অথবা বোন গুলো, বনি পার্ট, একটু বড় বনি পার্ট সে ইনগাল্প করে ফেললো, অথবা কোনো রক সে ইনগাল্প করে ফেললো, এগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্টের ডাইজেশনে ম্যাটেরিয়ালের সঙ্গে অ্যাটাচ হইতে হইতে একসময় একটা বড় শক্ত মাছ তৈরি হয়ে যায়। এগুলোর কারণে হতে পারে।
ইনএডুকেট ইন ওয়াটার ইনটেক, আমরা এটা আমাদের হিউম্যান বিং এর ক্ষেত্রে হয়, যারা একটু পানি কম খায় তাদের কনস্টিপেশনের প্রবলেমটা বেশি হয়। এরপর হচ্ছে ইনভায়রনমেন্টাল আর বিহেভিয়ারাল। ইনভায়রনমেন্ট ওই সিজন চেঞ্জের কারণে, শীতকাল পড়লেও পানি কম খাচ্ছে এর কারণে হইতে পারে। বিহেভিয়ারাল চেঞ্জেস কতগুলো আছে, যে ডগ ক্যাট বা হিউম্যান বিংও আছে, অনেকে আছে যে নর্মালি সে 2 দিন পর পর পায়খানা করে, তাহলে যে 2 দিন পর নর্মালি করে তার ক্ষেত্রে কিন্তু একটু 19-20 হলে আরো বেশি সমস্যা আরো প্রকট হয়ে যাওয়া সম্ভব। ডগ ক্যাটের ক্ষেত্রে যে দিনে 2 বার পায়খানা করে এমনও আছে, হয়তো কেউ আছে 2 দিন 3 দিন পর একবার পায়খানা করছে, তার ক্ষেত্রেও, অথবা আগে দিনে 2 বার করতে, এখন ওই যে আটকায় রাখতে রাখতে তার ক্যাপাবিলিটি বেড়ে গেছে, সে 1 দিন 2 দিন পর পর পায়খানা করলেও তার সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় না হইতে হইতে একসময় সমস্যা হয়ে যেতে পারে। ডার্টি লিটার বক্স, যে জায়গায় থাকে সেই জায়গাটা যে নোংরা থাকে সেক্ষেত্রে হতে পারে। চেঞ্জেস ইন দ্য ডেইলি ইনটেকটার প্রতিদিন 1 কেজি করে খাইতে বা হাফ কেজি করে খাইতে এখন 250 গ্রাম প্রোভাইড করা হয়। ইনটেক কমে গেলেও ডেফিকেশন কমে যাবে, আলটিমেটলি কনস্টিপেশন হবে, বোথ ফর হিউম্যান বিংস এন্ড ডগ ক্যাট অলসো। সবার ক্ষেত্রে এই কন্ডিশন গুলোর কারণে হতে পারে। নাম্বার 2 হচ্ছে পেইনফুল ডেফিকেশন, এটা টার্মিনোলজি বলা হচ্ছে ডিসকেজিয়া। কি হয়, পেরিনিয়াল ফিস্টুলা, তোমাদের সাইনাস ফিস্টুলা এগুলো জেনারেল মেডিসিনে জেনারেল সার্জারিতে পড়াবে। সাইনাস কি, ফিস্টুলা কি। ফিস্টুলা হচ্ছে কি বাড়তি আর একটা ওপেনিং এর মতো, যেটা নরমালি থাকে না, তাহলে সেই দিকে মানে ডেফিকেশন ম্যাটেরিয়াল নরমালি কি রেকটাম দিয়ে আসতেছে, আবার কিছু ফিস্টুলার মধ্যে চলে যাচ্ছে, এগুলো হইলে হতে পারে অ্যানাল স্ট্রিকচার। স্ট্রিকচার এটা প্যাথোলজিক্যাল টার্ম। স্ট্রিকচারটা হলো যদি কোনো কারণে একটা জায়গায় ইনজুর্ড হয়ে ফাইব্রোসিস হয়ে যায়, অ্যানাল রিজিয়নটা সংকুচিত হয়ে আসে, তাহলে ওই ফাইব্রোসিস হওয়ার ফলে সংকুচিত হলে ম্যাটেরিয়াল গুলো সহজে বের হবে না, আলটিমেটলি ডেফিকেশন করতে খুব কষ্ট হবে। মায়াসিস যদি হয়, এই লার্ভা গুলো জমতে জমতে মায়াসিস হলে সেক্ষেত্রেও এই কনস্টিপেশনের প্রবলেম গুলো হতে পারে। রেক্টোকোলনিক কজ, রেক্টোকোলনিকের মধ্যে পেরিনিয়াল হার্নিয়া। হার্নিয়া তোমাদেরকে ওই সার্জারিতেই পড়াবে। হার্নিয়া হচ্ছে কোনো নরমালি একটা ওপেনিং দ্বারা যেটা আছে সেটা দ্বারা কোনো একটা পার্ট, ইন্টারনাল পার্ট যদি ওটার দিকে ঝুলে যায়, বালজিং হয়ে যায়, যে কন্ডিশন হয় এটাকে বলা হচ্ছে হার্নিয়া। পেরিনিয়াল রিজনে যদি হার্নিয়া, সেটা পেরিনিয়াল হার্নিয়া। এই তারপর হচ্ছে অ্যাট্রেসিয়া অ্যানাই, এটা আমগুলো সার্জারিতে পড়বা, যে একটা অ্যানিমেলের জন্ম থেকে তার ন্যাচারাল ওপেনিং নাই, সেই ক্ষেত্রে এই কন্ডিশন গুলো অ্যারাইজ করতে পারে। ফ্লুইড অর ইলেকট্রোলাইট ইনটেকের ইমব্যালেন্সের কারণে হতে পারে, যেমন ডিহাইড্রেশন হলে হতে পারে। হাইপোক্যালেমিয়া, তারপর হাইপার ক্যালসিমিয়া, পটাশিয়াম যদি কমে যায় বা ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি পরিমাণে ইনটেক হয়, সেক্ষেত্রেও কনস্টিপেশন প্রবলেম গুলো হয়। মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, যে হাইপোথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, এই দুটো কন্ডিশনে কনস্টিপেশনকে এনহ্যান্স করে। কিছু ড্রাগ আছে যেগুলো খাইলে কনস্টিপেশন হতে পারে, যেমন ওপিওয়েডস যে ড্রাগ গুলো আছে, যেটা তোমাদের অ্যানেস্থেসিওলজিতে পড়াবে বা আগেও পড়ে আসছো। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ডাইউরেটিক্স ড্রাগ। ডাইউরেটিক্স ড্রাগগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পরিমাণ ফ্লুইডকে বের করে দেওয়া। এগুলো খেলে হতে পারে। ফেনোথায়াজিন গ্রুপের যে ড্রাগ, প্রতিটা ড্রাগেই যখন আমরা প্রয়োজনে তার সাইড ইফেক্ট হিসেবে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি ইটিওলজির কারণে কনস্টিপেশন হয়ে থাকে। সাউন্ড করিও না। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সাইন। সাইন গুলোর মধ্যে হিস্টোরিক্যাল সাইন কিছু আছে, ফিজিক্যাল এক্সামিনেশন সাইন, মানে গত ডিজিজটার মতো, আগের ডিজিজটার মতো। হিস্ট্রিতে কি বলে, স্ট্রেনিং টু ডেফিকেট উইথ স্মল অর নো ফিকাল ভলিউম। তার মানে ওনার এসে আমাকে বলবে যে সে পায়খানা করতে তার অনেক কষ্ট হচ্ছে, করার পর দেখা যাচ্ছে একটু করে পায়খানা বের হচ্ছে। এরপর বলবে যে হার্ড অর ড্রাই ফিসিস, বলছে সে পায়খানা করছে কিন্তু পায়খানা মানে ফিসিসটা অনেক হার্ড এবং ড্রাই, আগের সে ড্রাই, আগে তো একটু হয়তো বা ভিজা ওয়েট ওয়েট ছিল, এখন অনেক ড্রাই হচ্ছে। ইনফ্রিকুয়েন্ট ডেফিকেশন, সে দিনে 3 বার ডেফিকেট করতে এখন 1 বার করতেছে বা 2 দিনে 1 বার করতেছে, এগুলো ওনার্স এর কমপ্লেইন থাকবে। স্মল অ্যামাউন্ট অফ লিকুইড অর মিউকয়েড স্টুল সামটাইমস উইথ ব্লাড প্রেজেন্ট প্রডিউস আফটার প্রলং টেনেস মাস। টেনেস মাসটা কতদিনই বলছিলাম যে অনেক চেষ্টা করছে ডেফিকেট করার পর, আবার দেখা যাচ্ছে মিউকাস তো অল্প ফিসিস বের হয়ে আসতেছে। অকেশনালি অ্যানিমেলটার মধ্যে ভূমিশন থাকতে পারে, ইনএফিডেন্স থাকতে পারে, লেথার্জি থাকতে পারে। তার মধ্যে ভূমিশন ডেভেলপ করতে পারে, খাবার অরসি থাকতে পারে, আর লেথার্জি হলো কি ঝিমানি ভাব, ঘুমানো ভাব অ্যানিমেলের মধ্যে থাকবে, অলসতা। এই কন্ডিশন গুলো বলবে ওনারা এবং আমরা শুনবো এবং নোট ডাউন করব। আর ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস এ যেটা পাওয়া যেতে পারে, কোলন ফিল্ড উইথ হার্ড ফিসিস, সিভিয়ার ইনফেকশন মে কজ দ্য অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তার মানে আমরা যদি এনিমেলের যদি কোলনের রিজনে পালপেট করি, তা পালপেট করলে মনে হবে যে একটা শক্ত মাছ সেখানে জমা হয়ে আছে, ঠিক আছে? এই মাছ জমা হতে হতে পেটটাও একসময় ফাঁপে যাচ্ছে, তার মানে গ্যাস গুলো জমা হবে, আলটিমেটলি অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে।
আদার ফাইন্ডিংস ডিপেন্ড অন দ্য আন্ডারলাইং কজ, অন্য যে কজ গুলো আছে সেগুলো কজ ভিত্তিক সেই ফাইন্ডিংস গুলো আমরা পেতে পারি। So rectal examination may reveal mass, stricture, perineal hernia, anal sac disease, foreign bodies or material, prostatic enlargement, narrowed pelvic canal। তার মানে হাত দিয়ে যখন আমরা এক্সামিনেশন করব ফিজিক্যালি এই ধরনের কন্ডিশন গুলো আমরা পেতে পারি, স্ট্রিকচার পেতে পারি, পেরিনিয়াল হার্নিয়া পেতে পারি, অ্যানাল স্যাক ডিজিজ পেতে পারি। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনে এই জিনিসগুলো আমরা ফেল করা সম্ভব এবং সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস অফ কনস্টিপেশন ইজ বেসড অন হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। তার মানে যেগুলো বললাম এগুলোর উপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। ইন এডিশন দ্য অ্যাবডোমিনাল পালপেশন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, নিউরোলজিক এক্সামিনেশন, কমপ্লিট ব্লাড কাউন্ট শুড বি অ্যাভেলেবল। তার মানে এইগুলোর মাধ্যমেও ডায়াগনোসিস, আসলে এটা ডায়াগনোসিসে তো আসলে হিস্ট্রি শুনলেই আমরা মোটামুটি কনস্টিপেশনের প্রবলেম গুলো ডায়াগনোসিস করতে পারবো। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট হেলথ কেয়ার। হেলথ কেয়ারটা কিভাবে নিতে পারি? রিমুভ অর এমিলিওরেট এনি আন্ডারলাইং কজ ইফ পসিবল। তার মানে রিমুভ মানে টোটালি যে কজের কারণ আছে সেটা রিমুভ করে দিতে পারে, অথবা এমন ভাবে রিমুভ করতেছি পুরোপুরি না হলেও এনিমেলটা কমফোর্ট ফিল করতেছে এইভাবে এনিমেলটাকে সহায়তা করতে হবে। 2 নম্বর হলো ডিসকন্টিনিউ এনি মেডিকেশন দ্যাট মে কজ কনস্টিপেশন। তার মানে আমার ডক্টরের এমন একটা প্রবলেম আছে যার কারণে ওই ড্রাগটা তাকে দেওয়া জরুরি, কিন্তু ওই ড্রাগ দিলে আবার তার মধ্যে কনস্টিপেশন ডেভেলপ করতেছে, তো এটা রেগুলারলি না দিয়ে বলছে ডিসকন্টিনিউশন করতে হবে, যে দিলাম তারপর হয়তো রেগুলার ডোজ না দিয়ে একটু ডোজের বিরতি দিয়ে করতে হবে। সেক্ষেত্রে সমস্যাটা সারতে একটু সময় লাগবে, বাট ওর অল্টারনেটিভ কিছু থাকলে সেগুলোও আমাদেরকে প্রোভাইড করতে হবে। মে নিড টু ট্রিট অ্যাজ ইন পেশেন্ট উইথ অবস্টিপেশন অর ডিহাইড্রেশন পেশেন্ট। তার মানে যদি কোনো অবস্টিপেটেড পেশেন্ট যার ফিসিস টোটালি বের হচ্ছে না, তাহলে সেখানে আমাদের কি আর রেকটালি গ্লোভস পরে ফিসিসটা সেখান থেকে রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ডিহাইড্রেশন ডেভেলপ করলে ডিহাইড্রেশন এগেইনস্টে ফ্লুইড থেরাপি দিতে হবে। ডিহাইড্রেটেড পেশেন্ট শুড রিসিভ ইন্ট্রাভেনাস অর সাবকিউটেনিয়াস ব্যালেন্সড ইলেকট্রোলাইট সলিউশন যেগুলো আছে, যেমন এখানে পটাশিয়াম সাপ্লিমেন্ট যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে স্যালাইনের মাধ্যমে যে সমস্ত প্রিপারেশনে পটাশিয়াম আছে সেই ধরনের সাপ্লিমেন্ট আমরা প্রোভাইড করি। এগুলো আসলে হেলথ কেয়ার, মানে তার কেয়ারটা কিভাবে নিতে পারি সেই কথাগুলো এখানে বলা আছে। আর মেডিসিনালি যেগুলো আমরা ইউজ করব সেগুলোর ক্ষেত্রে বলা আছে ইমোলিয়েন্ট লাক্সেটিভ, স্টুল শর্টনার। এই ধরনের ইমোলিয়েন্ট লাক্সেটিভ গুলো কিন্তু দেখো আমরা যে ফিজিক্সকে সফট করে আমরা হিউম্যানে সেভ নামেই কিন্তু অনেকগুলো প্রিপারেশন আছে অনেক কোম্পানির, সেটা হচ্ছে ডোকুসেট সোডিয়াম বা ডোকুসেট ক্যালসিয়াম। ডগ এর ক্ষেত্রে হচ্ছে 50 to 100 mg পার ওরালি 12 to 24 আওয়ার ইন্টারভ্যাল, আর ক্যাটের ক্ষেত্রে হচ্ছে 50 mg পার ওরালি 12 to 24 আওয়ার্স ইন্টারভ্যাল। এই সফটনার গুলো আবার এমন আছে যদি পরিমাণে হঠাৎ করে বেশি খেয়ে ফেলো তাহলে দেখা যায় যে কনস্টিপেশন তো ভালো হয়েছে আবার নিজের শুটিং ডায়রিয়ার মতো হয়ে যাচ্ছে, যার ফলে ইন্ডিকেটেড ডোজটা কিন্তু এখানে মেনটেন করা খুব জরুরি, না আমাদের ক্ষেত্রে হোক বা ডগ ক্যাটের ক্ষেত্রে হোক। স্টিমুলেন্টস লাক্সেটিভ আছে যেটা ট্রিগার করে মাসেল অফ দ্য বাওয়েল টু কন্ট্রাক্ট অর মুভিং টু দ্য স্টুল। তার মানে মাসেলকে রিল্যাক্সেশন হিসেবে যে সমস্ত স্টিমুলেন্ট লাক্সেটিভ আছে সেগুলো ইউজ করা যেতে পারে। সেটার মধ্যে হচ্ছে বাইস্যাকোডাইল এট দ্য রেট অফ 5 মিলিগ্রাম পার অ্যানিমাল পার ওরালি 8 to 24 আওয়ার ইন্টারভ্যাল। তার মানে এটা অ্যানিমালের কনস্টিপেশনের তীব্রতার উপর ভিত্তি করে আমরা 8 ঘন্টা পর পরও দিতে পারি, অথবা 12 ঘন্টা পরেও দিতে পারি, অথবা দিনে একবারও দিতে পারি স্টিমুলেন্ট লাক্সেটিভ যেটা আছে। Ensure that the animal is not obstipated prior to use of the stimulant। বলছে যে স্টিমুলেন্ট লাক্সেটিভ ইউজ করার আগে এটুকু আমাদের ইনশিওর হতে হবে যে পেশেন্টটা অবস্টিপেটেড না, মানে ওর মানে রেকটাম দিয়ে টোটালি ফিসিস বন্ধ হয়ে গেছে এরকম যদি হয়, আর আমরা যদি স্টিমুলেন্ট লাক্সেটিভ দেই তাহলে ও প্রেসার দিবে, আলটিমেটলি ফিসিস বের হবে না, ওই ডাইজেস্টিভ ট্র্যাক্টটাই বাস্ট হয়ে যাবে ওখানে। এটার আগে এটুকু ইনশিওর হলো যে একটু করে ফিসিস আসতেছে, অনেক কষ্ট করে একটু ফিসিস আসতেছে, সেক্ষেত্রে আমরা স্টিমুলেন্ট লাক্সেটিভ গুলো দেব। নেক্সট যেটা বলা হচ্ছে স্যালাইন লাক্সেটিভ। স্যালাইন লাক্সেটিভের মধ্যে হচ্ছে আইসমোটিক মিক্সচার অফ দা পলিএথিলিন গ্লাইকল অথবা পুয়ারলি অ্যাবজর্বড সল্ট যেগুলো আছে সেগুলো ইউজ করা যেতে পারে। ইউজুয়ালি অ্যাডমিনিস্টার্ড অ্যাজ এ ট্রিকল অ্যামাউন্ট ভায়া দা নেজো ইসোফেজিয়াল টিউব ওভার 6 to 12 ইন্টারভ্যাল। তার মানে মুখ দিয়ে সে হয়তো খেতে পারতেছে না, তার কোনো প্রবলেম আছে, আমরা অনেক সময় নাক দিয়ে পাইপ দিয়ে খাওয়াই না হিউম্যান বিং এ, এই ধরনেরও একটা এটা প্রোডাক্ট আছে যেটা ওরালি নিতে পারতেছে না,
তখন তাকে নাকের টিউবের মাধ্যমে এই মিক্সারটা আমরা দিতে পারি। আর নেক্সট যেটা বলা আছে সেটা হচ্ছে ডিস্যাকারাইড লাক্সেটিভ নন অ্যাবসর্বেবল সুগার ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ কনস্টিপেশন। তার এটা এক ধরনের লাক্সারি প্রোডাক্ট, যেটার মধ্যে আছে হলো ল্যাকটুলোজ। এই ল্যাকটুলোজটা 1 মিলিগ্রাম পার 4.5 কেজি, তার মানে 4.5 কেজির জন্য 1 ml আমরা ইউজ করতে পারি পার ওরালি 8 to 12 আওয়ার ইন্টারভেল টু ইফেক্টিভ। তার মানে কোনো ভালো কনস্টিপেশনের ফলাফল পেতে ল্যাকটুলোজও ইউজ করা যায়। অনেকগুলো অপশন কিন্তু তোমাদেরকে এখানে বলা হচ্ছে। ওয়ার্ম ওয়াটার ইনিমাস, ইনিমা কি বলো দেখি, যে কোনো একজন আয়শা বলো। এটা টার্মিনোলজি গুলো তোমাদের হাইজিনে পড়ে আসার কথা। যে কোনো একজন বলো ইনিমা কি। ভুলে গেছি স্যার। মানে পার রেক্টালি যেটা ইন্ট্রোডিউস করা হয় সেটা বলা হচ্ছে ইনিমা। আমরা মুখে তো খাই তাই না, এটা হলো পার রেক্টালি। ওয়ার্ম ওয়াটার ইনিমাস মে বি নিডেড, এ স্মল অ্যামাউন্ট অফ মাইল্ড সোপ অর ডোকুসেট সোডিয়াম ক্যান বি অ্যাডেড বাট ইট ইজ ইউজুয়ালি নট নিডেড। সাধারণত যদি প্রয়োজন পড়ে, যে ধরো যে অবস্টিপেটেড হয়ে গেছে, এই অবস্টিপেটেড হয় এই কারণে যে কি ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট গুলো যদি স্কুইজ হয়ে যায়, মানে যদি ইয়া থাকে, লুজ থাকে, সেক্ষেত্রে তো একটা কনস্টিপেটেড ম্যাটেরিয়াল সহজে বের হয়ে আসবে। যে জায়গায় সংকুচিত হয় ওই জায়গায় হালকা গরম দিলে ওই মাসেল গুলো ছেড়ে দেয় এবং আলটিমেটলি বের হয়ে আসে। হালকা কুসুম কুসুম গরম পানি যদি পার রেক্টালি ইন্ট্রোডিউস করি আমরা, পাশাপাশি যদি বলছি মাইল্ড সোপ দেওয়া যায়, তাহলে ওই মাসেল গুলো ছেড়ে দিবে, আলটিমেটলি ভলিউমটা বের হয়ে আসবে। তো বলছে এটা যদি প্রয়োজন একান্তই না পড়ে তাহলে ইউজ না, মানে এই টেকনিকটা অবলম্বন না করাই ভালো। এটার পরিবর্তে যেটা করা যেতে পারে, টক ক্যাট খুব যদি পোষা হয়, হালকা গরম পানিতে পিছনটা আমরা বসাই দিলাম, বসে দিলেও সেক্ষেত্রে অনেক মানে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। এগুলো দিয়েও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা সাপোজিটরিজ ক্যান বি ইউজ অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর দ্য ইনিমাস। তার মানে ইনিমার বিকল্প হিসেবে আমরা সাপোজিটরিজ ইউজ করতে পারি। সেটা গ্লিসারিন সাপোজিটরিজ আমরা সবাই জানি কম বেশি, যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমনলি এই সাপোজিটরিজটা রাখতে হয়, কারণ ছোট বাচ্চাদের এই কনস্টিপেশন প্রবলেমটা অনেক বেশি হয়। তাহলে গ্লিসারিন সাপোজিটরিজ, বাইস্যাকোডাইল অথবা ডোকুসেট সোডিয়ামের যে প্রোডাক্ট গুলো আছে, এই যে কোনো ধরনের সাপোজিটরিজ দ্বারা আমরা এই ডেফিকেশন করাইতে পারি। এখানে যেটা হিউম্যানে যেটা প্র্যাকটিস করে, যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা সাপোজিটরিজ দিলাম, যদি 10-15 মিনিটের মধ্যে সে ডেফিকেট না করে, দ্বিতীয়টা দিলে দেখা যাচ্ছে যে সে করবে। ঠিক আছে না? ডগ ক্যাটের ক্ষেত্রেও আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, যে একটা দিয়ে যদি কাজ না হয় 20-25 মিনিট পর আর একটা আমরা যদি সাপোজিটরিজ দিই, তাহলে দেখা যাবে যে তার মধ্যে ডেফিকেশন হয়ে যাবে। এরপর মোটিলিটি মডিফায়ার ক্যান বি অ্যাডমিনিস্টার্ড, সেটার মধ্যে সিসপ্রাডিন আছে, বিভিন্ন ডোজে বলা আছে। ডগের ক্ষেত্রে 0.3 থেকে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি 8 to 12 আওয়ার ইন্টারভেল। এটা ক্যাটের ক্ষেত্রে হচ্ছে 2.5 to 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ওরালি 8 to 12 আওয়ার ইন্টারভেল। এটা কি স্টিমুলেট দ্য কোলোনিক মোটিলিটি, তো কোলনের মোটিলিটি বাড়াই দিবে, ইন্ডিকেট উইথ দ্য আর্লি মেগা কোলন। মেগা কোলন শব্দটার একটা ব্রড টার্ম। এটা হচ্ছে কোলনে যদি আবার কোনো কারণে বালজিং হয়ে যায়, সে বালজিংটা কারণ প্রাইমারি স্টেজে আছে, সেক্ষেত্রে এই সিসপ্রাডিন গ্রুপের ড্রাগ দ্বারা ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদেরকে। তো যে কথাটা তোমাদেরকে আমি বলি নাই সেটা হচ্ছে যে অ্যানোরেক্সিয়ার ক্ষেত্রে, অ্যানোরেক্সিয়ার যে ড্রাগ গুলো কমনলি দেওয়া আছে, বিভিন্ন কজ স্পেসিফিক দেওয়া আছে। আলটিমেটলি এই অ্যানোরেক্সিয়া প্রবলেমটা হয় কিন্তু তোমাদের তোমার যে অ্যানিমেলের বা হিউম্যান বিং এর উপরে হোক, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের কারণে, মানে নার্ভ ঠিকভাবে যদি কাজ না করে। তো এই নার্ভকে নার্ভ স্টিমুলেন্ট হিসেবে আমরা যেগুলো ইউজ করি সাধারণত আমরা হিউম্যানরা খেয়ে থেকে বা অ্যানিমেলেও দিতে পারি। বি কমপ্লেক্সের যে ড্রাগ গুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। আর রুচি বর্ধক হিসেবে আমাদের যেমন হিউম্যানে বড় বড় বোতল দিয়ে দেয় বি কমপ্লেক্সে, তাই না? তো আমরা এটা ডগ ক্যাটেও বিভিন্ন ইনজেক্টেবল, যদি ওরালি খেলেও তাহলে খাইলো, আর না খেলে আমরা ইনজেক্টেবল অনেকগুলো বি কমপ্লেক্সের ড্রাগ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে যেটা সাবধানতার বিষয় আছে, যে ডাইজেস্টিভ স্টিমুলেন্ট হিসেবে ফার্ম অ্যানিমেলে যেটা আমরা ইউজ করি, বিভিন্ন বোলাস, অ্যানোরেক্সন বা অ্যানোরেক্সিয়া বা রক্সিবেড, এরকম নানা নামে পাওয়া যায়। এই ট্যাবলেট গুলো অনেকে ভুল করে ডগ ক্যাটকে খাওয়াইতে পারে। তো খাওয়াইলে যে সমস্যাটা তোমাদের তৈরি হতে পারে সেটা হলো, ওই ধরনের ডাইজেস্টিভ স্টিমুলেন্ট গুলো যেহেতু রুমিনেন্ট অ্যানিমেলের জন্য তৈরি করা আছে, আর তাদের ডাইজেশন গুলো মাইক্রোবিয়াল ডাইজেশন এবং এনজাইমেটিক দুটাই থাকে, কিন্তু মাইক্রোবিয়াল ডাইজেশনটাই বেশি থাকে।
আর ওখানকার যে কম্পোনেন্ট গুলো থাকে এই কম্পোনেন্ট যুক্ত খাবার মানে ট্যাবলেট গুলো যদি আমরা খাই অথবা ডগ ক্যাটকে খাওয়ানো হয় তাহলে দেখা যাবে যে রুচি বাড়ার পরিবর্তে কন্টিনিউয়াস ডায়রিয়া শুরু হয়ে গেছে। তো ভুল করেও এটা এই কারণেই বললাম তোমাদের বড় ভাইদের প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে মানে অলমোস্ট 50% স্টুডেন্ট তোমার এই অ্যানোরেক্সিয়া বা ম্যানোরেক্সন বা রক্সিভেট যেটা আমরা ফার্ম অ্যানিমেল ইউজ করতেছি সেই ট্যাবলেটটা লেগে থাকে। এটা কিন্তু একটা মেজর মিস্টেক যেটা এখানে করা যাবে না। এখানে যেগুলো বলা হলো এগুলোর পাশাপাশি যেটা লেখা নেই যে বি কমপ্লেক্সের যে প্রিপারেশন গুলো আছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করতে পারি। লাইক দ্যাট যখন রুমিনেন্ট অ্যানিমেলটে এখানে যেগুলো ইউজ করতেছি এই ধরনের ড্রাগ গুলো তাদেরকে দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না বা এগুলো সরাসরি কাজ করবে না, এই সতর্কতাটা আমাদের রাখতে হবে। ঠিক আছে। আর কনস্টিপেশনের ক্ষেত্রে আসলে এই যতগুলো সফটনার বললাম এগুলো যদি কখনো অ্যাভেলেবেল তোমাদের না থাকে সেই ক্ষেত্রে সরাসরি তোমরা যে কোনো সাপোজিটরিজ দ্বারা ট্রাই করতে পারো। হ্যাঁ, তাহলে এই সাপোজিটরিজ দ্বারা ট্রাই করে সাপোজিটরিজ এর সাইড ইফেক্টটা কম এই কারণে আগের গুলো খেলে যদি অবস্টিপেশন থাকে প্রবলেম হতে পারে বা এমন কোন জায়গায় অবস্ট্রাকশন আছে যেটার কারণে হয়তো ইন্টেস্টাইনাল অ্যাক্সিডেন্টের কারণেও কনস্টিপেশন হতে পারে। এইগুলো খাওয়াইলে এগুলো নরমালি কাজ করলে কিন্তু বের হওয়ার কোনো বুদ্ধি নেই, সেক্ষেত্রে সমস্যা। কিন্তু সাপোজিটরিজ যদি দাও এটা বাহির থেকে ভিতরের দিকে গিয়ে কাজ করে, তাহলে যতদূর পর্যন্ত ক্লিয়ার থাকবে ততদূর পর্যন্তই সে কিন্তু যাবে, যার ফলে যেখানে যদি এনিম্যাল প্রেশারও দেয় খুব একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। এই হচ্ছে দুটো মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল পড়ার পাশাপাশি অতিরিক্ত আর কি পরামর্শ যেটা এই দুটো ডিজিজের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। নেভার ইউজ দা এপিটাইজিং এজেন্ট হুই ইজ ইউজড ইন দা ফার্ম অ্যানিমেলস। ফার্ম অ্যানিমেলের যে ট্যাবলেট গুলো পাওয়া যায় এগুলো ডগ ক্যাটে কোনোভাবেই ইউজ করা যাবে না। আর কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে গেলে আমরা সাপোজিটরিজের দিকে আগে মনোনিবেশ করবো, দিয়ে যদি না হয় তখন পরবর্তীগুলো আমরা করার চেষ্টা করব। এই তোমাদের মোটামুটি আজকের ক্লাস, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। তো ধরে নিলাম তোমাদের প্রশ্ন নাই। হ্যাঁ, এরপরও তোমাদের কি নোট গুলো তোমরা এখনই চাও না পরে? আমার মতে তোমাদের যেহেতু একটা সেমিস্টার পেন্ডিং আছে আমি লেকচার গুলো শেষ করে দিই, কারণ এখন তোমরা পড়তে চাইলেও পড়তে পারবা না, পড়লেও মনে থাকবে না। সবগুলো শেষ করে দিয়ে একবারে পুরো মনে করো পিডিএফ ফর্মে দিয়ে দিলাম, সবার কাছেই থাকবে, ওটাই ভালো হয় নাকি? আর বাকি যেটুকু তোমাদের লেগিংস থাকছে তোমরা অনলাইন থেকে সার্চ দিয়ে দেখো, বা ওই স্যারের বইটা বললাম ওটা যদি কোনোভাবে সংগ্রহ করতে পারো সেখানেও দেখো, তোমাদের জন্য অনেক বেনিফিট। ঠিক আছে না? জি স্যার, একবারে দিয়ে দিলেই তখন একবার দিয়ে দিলে সাবজেক্টের সমস্যা নেই। দিলে ইনডিসক্রিমিনেটলি দিলে তোমরা হারাই ফেলবে সংরক্ষণ। জি, ঠিক আছে, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।